আজকে আমাদের এই সন্ধ্যের অনুষ্ঠানের সম্প্রচার সহযোগিতায় আছেন ভাষা ও ভবিষ্যৎ এই ইউটিউব চ্যানেল। আমাদের এর আগের অনুষ্ঠানগুলো তারা বেশ কয়েকটা রেকর্ড করেছেন, আজকেরটাও করছেন। পরবর্তী সময়ে তাদের ইউটিউব চ্যানেলে আজকের অনুষ্ঠানের রেকর্ডিং থাকবে। যারা আজকে উপস্থিত থাকতে পারলেন না তারা সেই অনুষ্ঠানটি শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকৃতি নিয়ে। এবং আমি আগেও ঘোষণা করেছি, আবারও বলছি, আমরা আগামী অনুষ্ঠানগুলোয় প্রত্যেকটাতে একজন করে সাহিত্যিকের সাহিত্যকৃতি নিয়ে কথা বলবো। সেপ্টেম্বরের 6 সেপ্টেম্বরের অনুষ্ঠানে এই মঞ্চে একই সময় আমাদের আলোচনার কেন্দ্রে থাকবেন বিমল কর। আজকে আলোচনা করবেন সাধন চট্টোপাধ্যায় এবং লেখক পুত্র সুকান্ত বন্দ্যোপাধ্যায়। আমি মঞ্চে আহ্বান করছি তাঁদেরকে। 2024-এ যে সম্মান দেওয়া হয়েছিল, অর্থাৎ 2023 সালে প্রকাশিত পত্রিকার যে গল্প থেকে যে চূড়ান্ত বিচারক ছিলেন 3 জন, তার মধ্যে একজন সাধনদা, বাকি 2 জন ছিলেন সমিতা দাসগুপ্ত এবং সুব্রত সেন। তো সাধনদাকে আজকে আমরা পেয়েছি। আমরা প্রথমে সুকান্তদা এবং সাধনদাকে বরণ করব আমাদের গল্প বিশ্বর পক্ষ থেকে। আমি বিশ্বদীপ চক্রবর্তীকে অনুরোধ করব তার আমরা উত্তরীয় পড়িয়ে আজকের 2 বক্তাকে আমরা বরণ করে নেব। প্রথমে সুকান্তদা, সুকান্ত বন্দ্যোপাধ্যায় আমাদের অনুষ্ঠানে তিনি আজকে প্রথম। এবার মিষ্টান্ন। হ্যাঁ, সুকান্তবাবু প্রথম এলেন আমাদের অনুষ্ঠানে। আমরা হ্যাঁ, এবার সাধনদা, সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়, তাকে আমরা বরণ করছি আমাদের পক্ষ থেকে। মিষ্টান্ন। হ্যাঁ, আমরা সরাসরি এবার আলোচনায় প্রবেশ করব। সুকান্তবাবু তার বাবার সাহিত্য নিয়ে বলবেন ঠিকই, কিন্তু তার শুধুমাত্র একজন পিতার সাহিত্য নিয়ে পুত্রের বলা নয়, একজন লেখক সম্পর্কে, পরবর্তী প্রজন্মের একজন পাঠক, সম্পাদক, তার দৃষ্টিতেও বলবেন। সুকান্তদার কাছে আমরা শুনবো এখন মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। আপনি বসেও চাইলে বলতে পারেন। থ্যাংক ইউ। নমস্কার। আমার গলায় খুব খারাপ অবস্থা, তার মধ্যে বলছি ফাঁসে গলা হবে বোধহয়, একটু কষ্ট করে, যদি অসুবিধা হয় বলবেন। আচ্ছা, প্রথম কথা বলি, আমাকে সাধনদা প্রথম বলেন অনুষ্ঠানটার কথা, বলেছিলেন তুমি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপর যা কাজ করেছো সেটাই বলবে, কারণ সাহিত্যকৃতি আমার বলার যোগ্যতা নেই। কেন থাকবে নেসেসারিলি পুত্রের, যদিও কিছু কিছু কথা বলতেই পারি। আর ওকেও আমি বলে রেখেছিলাম, আমি যা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপর যা কাজ করেছি এটা কতটা আকর্ষণীয় হবে আপনাদের পক্ষে আমি জানি না, তবে আমি বলতে পারি। আমি একটু লিখে এনেছি, কারণ এত মনে রাখা সম্ভব নয়। আর সাহিত্যকৃতি বলতে মানিক বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা তো বলাই যায়। সেই বিন্দুবাসিনী স্কুলে ক্লাস 7-এ যখন রচনা লেখেন, ওর রচনা দেখে মাস্টারমশাই, বাংলার মাস্টারমশাই অন্যান্য ছাত্রদের বলতেন অনুকরণের একটা করো তোমরা। এবং উনি একজন সহপাঠী, সে ইসলামিয়া হসপিটালে মানিক বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন উনি দেখতেও এসেছিলেন। খুব মুগ্ধতা ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। ও বলছেন যে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা নাটক আমরা ওখানে অভিনয় করেছি, স্ত্রী বর্জিত নাটক ইত্যাদি, ফলে লেখালেখি একটা ছিল বোধহয়। আর পড়াশুনোর ব্যাপারটা তো আপনারা জানেনই, পড়াশোনায় ভালোই ছিল, মানিক বন্দ্যোপাধ্যায় ভালোই ছিলেন। প্রথমে ওই পরপর শেষ মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, অঙ্কে বিশেষ কৃতিত্ব, তারপর বাঁকুড়া ওয়েসলিয়ান মিশন কলেজ থেকে আইএসসি, তারপর প্রেসিডেন্সি কলেজে অঙ্কে অনার্স নিয়ে, তারপর তো বাজিতরে অতসীমামি লেখা, সেটা আপনারা জানেন। এখন অতসীমামি একটা অসাধারণ গল্প, রোম্যান্টিক গল্প, একটি লেখক প্রথম লিখছেন এবং মানে একেবারে জমাট একটি লেখা, এবং শ্রদ্ধার সঙ্গে যতীন বা যতীন মামা, এবং সে মোচড়টাও থাকছে শেষে।
মানে হঠাৎ ট্রেনে যেদিন ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন যতীন, যেখানে ওর স্ত্রী হঠাৎ ট্রেনের মানে লেখক নিজ নামে করছেন যে আমি প্রথম পুরুষে বলছেন, আমি হঠাৎ ট্রেনে দেখি উনি মাঝরাতে একটা নিশুতি রাতে ট্রেনে আছেন। তা আমি জিজ্ঞেস করলাম কোথায়, তখন বলছে আমি যাব যেখানে দুর্ঘটনা ওইখানে। বলে আমিও যাই, বলে না আমি ওখানে কাউকে নেই না, আমি একা থাকি। এই যে শেষে করছেন এই রোমাঞ্চটা, এই প্রেম, এদিকে গল্পটা শেষ করছেন। অনেক গল্পেই সেটা আছে। হারানের নাচ জামাই গল্পেও শেষ পর্যন্ত দেখা যাবে জামাই জগমোহন কিন্তু রুখে দাঁড়াচ্ছে, কারণ পুলিশ অফিসার ওকেও একটা চর মেরেছে, এটার দরকার ছিল না অন্যথায় গল্পে। অনেক গল্পে এই মোচড়টা পরে এসছে, ঘুরে গেছে কিন্তু এসছে। যাই হোক, এখন মানিক বন্দ্যোপাধ্যায় 12-13 বছরে তার আমার গল্প লেখা পর্যায়ে বলছেন 12-13 বছর বয়সে বিষবৃক্ষ, গোড়া আর চরিত্রহীন পড়েছি। সে কি পড়া! তারপর দিন কয়েক মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম একেবারে মুগ্ধ হয়ে, একেবারে আমি জানি না 12-13 বছর বয়সে, আমি জানি না এটা একটু অতিরঞ্জন কি না, কারণ সেই বয়সে এই 3টি উপন্যাসকে এত করতে পারে তো বিশাল ব্যাপার। তবে মানিক বন্দ্যোপাধ্যায় অবশ্যই একেবারে বিশিষ্ট লেখক, সন্দেহ নেই কোনো। এখন কিন্তু তারপর ধরুন প্রথমেই 1935-এ প্রকাশিত হচ্ছে জননী উপন্যাসটা, আমার একমাত্র উপন্যাস যেটা আমার পড়া নেই। প্রতিবারই পড়তে যাই, মাঝপথে আটকেছি, কোনো অনুরোধ এসছে, ফরমায়েশ এসছে বা আমার অন্য কোনো কাজে জড়িয়েছি। কিন্তু তারপরে পুতুল নাচেরই কথা, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য। দিবারাত্রি তো 21 বছর বয়সে লেখা। এটাও লেখকের প্রতি আমার একটা অভিযোগ আছে। দিবারাত্রির কাব্যের আদিপাঠ একটা ছিল, যেটা 40 পৃষ্ঠার হাফ খাতার একটা রুল টানা কাগজে, যেটা বাংলা একাডেমিকে দিয়ে দেওয়া হয়েছে পাণ্ডুলিপি, বিক্ষিপ্ত পৃষ্ঠা 65 পৃষ্ঠা থেকে প্রথমে চলিত ভাষায়, পরে সাধু ভাষায়। এবং দিবারাত্রির কাব্য আমার মনে হয় সাধু ভাষায় যথার্থ ছিল। যেমন ধরুন আজকে কি আপনারা পুতুল নাচের ইতিকথা চলিত ভাষায় ভাবতে পারেন? এটা আমি নিশ্চিত, আমি পড়েছি, আপনারা পড়তে পারেন, বাংলা একাডেমি প্রথম খণ্ডে আছে সেই কটাগুলো বিক্ষিপ্ত পৃষ্ঠা, তাতেও ধরা যায় কাব্য মানে লেখার গুণ। এখন কেন করেছেন জানি না, পরে এটা প্রথমে সাধু ভাষায় আদিরূপটা বেরোলো, কিন্তু পত্রিকা পাঠে চলিত এবং গ্রন্থাকারেও চলিত, সবকটাই আমার কাছে আছে, মানে আমাদের বাড়িতে আছে। আর তারপর ধরুন 1 বছরে 3টে বিশিষ্ট উপন্যাস বেরিয়ে যাচ্ছে, অথচ আমি যেটা বলতে চাইছি, অথচ মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা বলা হতো যে খুব বেশি পড়াশুনো নেই। সোমেনচন্দ্র, আমি শ্রদ্ধার সঙ্গে বলি, একটা সোমেনচন্দ্র একটা কোট করছেন, ওর বন্ধুকে চিঠি লিখছেন 1938-এ। মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা তোমরা বলেন, আমি বলি স্বীকার করি, শ্রেষ্ঠ গল্প লেখকের যা গুণ তার সবই আছে তাঁর মধ্যে। বিশিষ্ট রচনাভঙ্গি, অভিনব চরিত্র সৃষ্টি, অপূর্ব অভিজ্ঞতায় উপলব্ধি সবই আছে, কিন্তু পড়াশোনা কম বলে আমার মনে হয়। কল্পনা করা যায় এই প্রতিভার সঙ্গে বিস্তর পড়াশোনার যোগ থাকলে আরও কত বড় সাহিত্য না আমরা পেতাম। এখন আমার প্রশ্ন, পুতুল নাচের ইতিকথার পর আরও সাহিত্য কটা হবে? সম্ভব কি? হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু এই নিয়ে তখন কেন এই ভাবনাটা থাকবে? পুতুল নাচ পড়ার পর দিবারাত্রির কাব্য, তার বয়সটাও দেখতে হবে। তারপর আরেকজন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, সমালোচক মেনলি, উনি পরিচয়ে 1347 মানে 1942-এ লিখছেন, মাত্র কয়েক বৎসর পূর্বে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা সাধারণের চোখে পড়ে, তাতে অনেকেই শক্তির নতুনত্বের আমেজ পান। ক্রমে সেটি বিকশিত হয়ে লেখকের প্রতিষ্ঠা অর্জনে সহায়তা করেছে বলে কিছুটা আমি বাদ রেখেছি। অনেক দিন ধরে তার বিশেষত্ব কি বুঝতে ও বোঝাতে উৎসুক হয়েছি, কিন্তু পারিনি।
এটা লিখছেন 1942 সালে। কাজটা কেউ কোনো মতেই সোজা নয়, মানিকের বেলা আরও কঠিন, কারণ প্রথমত তিনি এখনও অপরিণত, দ্বিতীয়ত তার আঙ্গিক আমাদের কাছে অপরিচিত। এটা হতেই পারে। মানিক লালের প্রায় সব রচনাই পড়েছি, পড়ে আমার সন্দেহ হয়েছে যে তাঁর কৃতিত্ব অশিক্ষিত পটুতা, অন্য ভাষায় তার প্রতিভা স্বভাবসিদ্ধ, তার অসমতা ধারণার অক্ষমতা থেকে উৎপন্ন। তিনি প্রকৃত জিনিসটা ধরেছেন, কিন্তু মুঠো তাঁর আলগা হয়ে গেছে এই জন্যে যে শক্ত মুঠির শিক্ষা তার নেই। আমি সাধনদাকে একটু এই সুযোগে আছি যখন একটু ধরবো, এটা আপনাকে একটু ব্যাখ্যা দিতে বলবো, এটা কোন মানসিকতা থেকে এটা আসে। হতেই পারে আমি ভুল করছি, একটু যদি পারেন আপনি বলতে। পুতুল নাচ, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য, এবং সেই সময় মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেকটা অবহেলিত উপন্যাস, সেটা হচ্ছে ভুলে যাচ্ছি, যেটা ওই যে সাধু অহিংসা, একটা অসাধারণ উপন্যাস, খুব অল্প পঠিত। এবং শিবনারায়ণ রায় জিজ্ঞাসায় লিখেছিলেন সেরা বাংলা সাহিত্যের সেরা 4টি উপন্যাসের মধ্যে অহিংসা আসে। মানে লেখক অনেকগুলো পরিচ্ছেদের পরেই তৃতীয় বন্ধনীতে তার বক্তব্য রাখছেন, আর পারছেন না টানতে, মানে নিজে সারেন্ডার করছেন, মানে এমন উপন্যাস, অসাধারণ উপন্যাস। যাই হোক, সে পর্যন্ত তারপরেও কিন্তু এই কথাটা বলছেন। অহিংসা বেরিয়েছিল 41 সালে, পরিচয় ধারাবাহিক। আর এইটাই বললাম, আমার কাছে খুব মজার লাগে। গোপাল হালদারও এরকম একটা কথা বলেছেন পরের দিকে। আর ইতিমধ্যে তো আরও একটা ব্যাপার, তো এই কিছুকাল আগে সাধনদা রিভিউ করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের অধ্যয়ন বলে, আমরা তার সমগ্র প্রবন্ধ এবং যেটা শুভময় মণ্ডল আর আমি সম্পাদনা করেছি। বাড়িতে যা বই ছিল সেটা এতকাল করা উচিত ছিল, কোনটা ছেড়ে কোনটা করব, পোকায় কেটেছে অনেক। তার মধ্যে ধরুন 225টি গ্রন্থ থেকে অনেকগুলোর পার্শ্বরেখা, নিম্নরেখা লেখা আন্ডারলাইন করছেন এবং কোথাও কোথাও তার মন্তব্য রাখছেন, বা তার খাতা কয়েকটা ছিল, একটু তো এলোমেলো ছিলেন তিনি, খাতাতে রেফারেন্স টেনে তার সম্পর্কে তার বক্তব্য রাখছেন। কোনো কোনো লেখায় আমার মনে হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটু বোধহয় অতি কথন হয়ে যাচ্ছে। আমি ভুল করতে পারি, হোক, আমার ভাবনাটুকুনি বললাম। কিন্তু ধরুন বইগুলোও বলতে পারি, এঙ্গেলসের অ্যান্টি-ডোরিং, আর্ট অ্যান্ড সোসাইটি সিডনে ফ্লিঙ্কেনস্টেইন, ইলিউশন অ্যান্ড রিয়ালিটি কডওয়েল, মার্কস এঙ্গেলস লিটারেচার অ্যান্ড আর্ট, লেনিনের সিলেক্টেড ওয়ার্কস 3 ভলিউমে, কমিউনিস্ট ম্যানিফেস্টো মার্কস এঙ্গেলস, ইউলিসিস জয়েস, এঙ্গেলসের ডায়ালেকটিক্স অফ নেচার, টয়েনবির দ্য ওপেন সোসাইটি, লিটারেচার অ্যান্ড লাইফ গর্কি, দ্য নভেল অ্যান্ড দ্য পিপল রেলা ফক্স, হারবার্ট রিডের আর্ট অ্যান্ড সোসাইটি, গিরীন্দ্র শেখর বসুর ফ্রয়েড, ইয়ং, অ্যাডলার, আর্নেস্ট জোন্স। এদের নিয়ে তো মানিক বন্দ্যোপাধ্যায়ের পড়াশুনো জানোই, বলেন যে এককালে ফ্রয়েডের ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় প্রভাবিত। মানে এত পড়াশুনো করেছেন। গোপাল হালদার জানেন এই তথ্যটা, সাধনদা রিসেন্টলি রিভিউ করেছেন বইটা একটা সংখ্যায়। সাধনদা তো উচ্ছ্বসিত মানিক বন্দ্যোপাধ্যায়ের এত, এবং এটা আমার একটু খারাপ লাগে। আমি দায়িত্ব পালন করেছি, আমার খারাপ লাগে। মানিক বন্দ্যোপাধ্যায় সবশেষে একটা জায়গায় বলছেন, 20-11-53 সালে মানিক বন্দ্যোপাধ্যায় লিখছেন মর্নিং রিডিং ক্যাপিটাল। কি দরকার দ্বিতীয়বার ক্যাপিটাল পড়ার মানিক বন্দ্যোপাধ্যায়ের? তার লেখায় কি কোনো মানুষের প্রতি ভালোবাসা কম আছে? প্রথম লেখা থেকে তো তার দরদের প্রকাশ, তাতে আর বাড়তি কী যোগাবে? হারানের নাচ জামাইও তো লেখা হয়ে গিয়েছে। আমি জানি না এত নিজেকে মাতিয়ে রাখা সাম্যবাদ সাহিত্যে। আমি সাম্যবাদে বিশ্বাসী, আমি কমিউনিস্ট পার্টির প্রতি, সিপিআইএমের প্রতি সমর্থক। আমি নিজেকে সরিয়ে রেখে কথাটা বলছি। এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের অতি উচ্ছ্বাস, এক অর্থে আমি বলবো ছেলে মানুষই। কারণ তখন এত বড় লেখক একজন, ওই সময়টা কেন দেবেন সে?
মার্কসটা ক্যাপিটাল পড়বেন, এবং কোথাও কোথাও আন্ডারলাইন করা, লাল নীল পেন্সিলে আন্ডারলাইন করা, পার্শ্বরেখায়। বোধ শব্দ বলে একটা পত্রিকা বেরিয়েছিল, ওরা কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে কিছু অংশ ফ্যাক্সিমিলি করে দিয়েছে। তখনই আমার মাথায় এলো এই কাজটা করে রাখা উচিত। আর নির্মাল্য আচার্য যুগান্তর চক্রবর্তী, আমার জামাইবাবু যুগান্তর চক্রবর্তী, আমার ছোটদের স্বামী, ও তো আমায় বরাবরই বলতো এই কাজটা জরুরি করা, কিন্তু কোনটা ছেড়ে কোনটা করব, যে কারণে আমি জননী শেষ করতে পারিনি। আমি খাপছাড়া কথা হবে আমার এবং তথ্যভিত্তিকই হবে, কারণ সাহিত্যকৃতি আমি বলবো না, একে বলেওছিলাম, আমি সাধনদাকেও বলেছিলাম আমার যোগ্যতা নেই, আমি কেন বলবো, ওই কিছু জানি, যেমন অহিংসার মূল্যায়ন করতে পারি। আচ্ছা, এবার বলি কর্মকাণ্ডে একটু চলে যাই। সে সাধনদা আছেন, বলবেন। গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের এ পর্যন্ত 306টা, তার মধ্যে 31টা আর 2টো গল্প বড়দের সংকলনে ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের 16টি গল্পগ্রন্থের 190টা গল্প, তার মধ্যে একটা অনেকেই জানেন, অসহযোগী বলে গল্পটা। অসহযোগী পাঠ্য ছিল অনেকবারই, আর একটা সিদ্ধ পুরুষ। এ ধরে 33টা বড় ছোটদের গল্প। এগুলো সবই প্রায় আমি উদ্ধার করেছি বিভিন্ন লাইব্রেরি থেকে। পত্রিকা পাঠ 250-র ওপর, গল্প উপন্যাসের আছে 22-23টি, পত্রিকার 250-এর ওপর। এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপর যদি কেউ রিসার্চ করতে চান, এতকাল করেননি, করবেন জানি না, আমার দায়িত্বটুকুন আমি করে রাখছি। এগুলো সব পত্রিকা পাঠ রয়েছে। আর মানিক বন্দ্যোপাধ্যায় ভীষণ খুঁতখুঁতে ছিলেন লেখায়। অনেকে বলতেন মানিক বন্দ্যোপাধ্যায় একটা লিখে আর দেখতেন না, একদম ভুল কথা। প্রায় অধিকাংশ রচনায় তার সংস্কার আছে, প্রথম পত্রিকা পাঠ থেকে গ্রন্থ প্রকাশে অধিকাংশ, এবং অন্ধ বলে একটা গল্পের অর্ধেক অংশ ফেলে দিচ্ছেন গল্পগ্রন্থে সংকলনের ক্ষেত্রে। এখন প্রতিটিতে প্রায় বাংলা একাডেমির রচনা সামগ্রী কিছু কিছু দিয়েছে ওরা। আমি তো ওইটার তথ্যভিত্তিক যা বাংলা একাডেমির যে বেরোয় তা ধরে নেবেন আমারই করা। তবে চাইলে একটু দেখতে পারেন, তা হাস্যকর কিছু তুলনাও রেখেছে। হ্যাঁ শব্দটি আছে বা নেই সেটাও রেখেছে, হাস্যকর। যাই হোক, পদ্মা নদীর মাঝি আর শুদ্ধ পাঠ এখন একক গ্রন্থ, যা পদ্মা নদী, বিশেষ করে পুতুল নাচের ইতিকথা, আরও পদ্মা নদীর মাঝি, অহিংসা, স্বাধীনতার স্বাদ, হরফ, পরবর্তীকালে একক গ্রন্থ যা যা বেরিয়েছে সবই শুদ্ধ পাঠ করেছি। আমার ফার্স্ট সেট আমাকে সকলে সহযোগিতা করেছেন। আমার অফিস, আগে চলে যেতে পারতাম, প্রথম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমি প্রথম শুরু করি, তাতে অনেকগুলোই পাই। আর ইন্দ্রনাথ মজুমদার, অশোক রায় মারা গেলেন রিসেন্টলি, অশোক উপাধ্যায় আমাকে খুব সাহায্য করেছেন। এই কারণে এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের দায়বদ্ধতা থেকেই করেছেন, ধরে নেব, স্বাভাবিক। ফলে আমি অনেক সহায়তা পেয়েছি। আর পুতুল নাচের একটা ব্যাপারে আমার প্রশ্ন ছিল, আপনারা যদি পড়েছেন হয়তো ধরেই নেব অনেকে, কিছুটা অশিক্ষা আমাদের প্রকাশনা জগতে, আগে তো আরও বেশি ছিল, উনি বলতে পারবেন, এখনও আছে। পুতুল নাচের ইতিকথায় একটি চরিত্র যাদব, যে স্বেচ্ছা মৃত্যু বরণ করবে। যাদবের ক্ষেত্রে কোথাও তুচ্ছার্থে তাঁর সম্মানার্থে, পরেও কোথাও বা তুচ্ছার্থে তার উল্লেখ, তার, তাহার, একেবারে মানে এটা করেছে। এখন আমি সারা বই জুড়ে আমি টুকলাম, দেখলাম প্রায় তার প্রতি তুচ্ছার্থে যাদবের উল্লেখটাই বেশি। আমি শঙ্খ ঘোষের বাড়ি গেলাম, উনি ওকে বললেন অবশ্যই আপনি এটা জানিয়ে দিয়ে সব সংশোধন করে দিন। ধরুন 2008-এর পর থেকে যে সংস্করণ ছিল, এখন তো কপিরাইট উঠে গেছে, যে যা খুশি ছাপতে পারে, তাতে একেবারে শুদ্ধ পাঠ, পুতুল নাচ, পদ্মা নদী, অহিংসা, অনেক অনেক। চিন্তামণি, আরেকটা গুরুত্বপূর্ণ উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়, চিন্তামণি, অবহেলিত, 5.5খানা চিঠি আছে তাতে, অসাধারণ চিঠি। ভাববেন একেবারে গ্রামের গৃহবধূই লিখছে, বোন চিন্তামণিকে চিঠি লিখছেন, ঠিক দুই বোনের সেই দারিদ্র্য, তাদের
ওর নিজের সম্বল বলতে গাভী লইয়া আমি একা গাভী লইয়া আছি, কি করিব, এই করে বোনকে আনতে চায় কিন্তু পারছে না, কি করে আনবে। অসাধারণ উপন্যাস। চিঠিগুলোই তো মাস্টারপিস। 5.5খানা চিঠি আপনারা পড়বেন। পয়সা দিয়ে লিখিয়েছেন নন্দ গোসাইকে, 1 পয়সা নেয় বা 1.5 পয়সা নেয়, ওকে দিয়ে লেখাচ্ছেন। দেখো, চিন্তামণি একটা অবহেলিত, খুবই বড় ভালো উপন্যাস, ছোট্ট উপন্যাস। আরেকটা জরুরি যেটা হয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় একটা উপন্যাস আবিষ্কার করতে পেরেছি, যেটা খুব জরুরি একেবারে। খুনি নামে একটা উপন্যাস আমি হিরন লাইব্রেরি বেরিং স্ট্রিটের ওখানে পেয়েছিলাম। আমি যখন কয়েকটা কিস্তি পেলাম, আমি আর কোনো কাজ না করে সোজা বাস ধরে আমি যুগান্তদের বাড়ি বাগুইয়াটি চলে গেলাম। মানে আবিষ্কার একটা। আর খুনি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সময় লেখা। মানিক বন্দ্যোপাধ্যায় 44 সালে কমিউনিস্ট পার্টিতে এলেন, তার 3-4 বছর আগেই গণ আন্দোলনে যুক্ত। এই উপন্যাসটা ঠিক সেই পর্বে লেখা। এবং তার মধ্যেও আছে চরিত্র যে সে ট্রান্সফরমেশন, তার পরিবর্তন হয়ে যাচ্ছে, চাকরি ছেড়ে দেবে, এই ঠিক সেই এরকম। মানে গদ্যটাও ইন্টারেস্টিং। 4টে কিস্তি চলিত ভাষায় আর 8টা কিস্তি সাধু ভাষায়। এবং যেখানে সাধু ভাষা এসে গেছে, অসাধারণ বর্ণনা। কোথাও অন্তত ওর স্ত্রীকে, চাকরি নেই, ওর স্ত্রীকে লুকিয়ে রেখেছে, রোজ সময় মতো বেরিয়ে যায়, ফলে আর পান টানতে পারছে না। বউ কোনো কিছু প্রশ্নের বিরুদ্ধে হাতে একটা লাঠি বা কিছু এই দিয়ে মাথায় মারে, স্ত্রী মারা যায়। তারপর অনেক দিন পর ওই ঘরটায় ঢুকেছে। এটা কিছু জীবনানন্দীয় গদ্য আছে আমার মনে হয় কোথাও কোথাও, মানে মিল আছে, জীবনানন্দ নয় তখন। তারপর সেখানে আবার সেই ঘরে ঢুকছে, স্ত্রীর যেখানে আসবাবপত্র, তার সাজবার আয়না ইত্যাদি, মানে সেখানে একেবারে পুতুল নাচের কথার গদ্য, ক্লাস 5-6 লাইন আর পাতা। এই ফলে উপন্যাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। বেরিয়েছে দ্বিতীয় সংস্করণ, আগে দ্বীপে ছিল, এখন এই বঙ্গমুশায়রা থেকে। আমি এবার একটা করে দিয়েছি। তার মধ্যে 4টে কিস্তির কীটদষ্ট ছিল হিরণ লাইব্রেরিতে, তো অনেক কষ্টে রামমোহন লাইব্রেরি থেকে একটা পেয়েছিলাম। তারপর অশোক উপাধ্যায়ের তথ্যের ভিত্তিতে আমি বরানগরে পারামানিক ঘাট রোডে একটি স্বর্ণকার ভদ্রলোক, স্ত্রী আর উনিই থাকেন, ছোট্ট একটা ওই কাঁচের বাক্স যেখানে টুকটুক করে গয়নার কাজ করেন, তার কাছে গেলাম। আমি লাকিলি খুবই ভালো যে আমি শেষ কিস্তির শেষটা পেয়ে গেলাম ওর কাছ থেকে। তারপর আর 2টো কিস্তি পাইনি। কাগজে 4টি কাগজে আনন্দবাজারে করচায় বেরিয়েছিল, আর বাংলা কাগজ 3টিতে যথেষ্ট গুরুত্ব দিয়ে বেরিয়েছিল আবেদন, কিস্তির সংখ্যা দিয়ে। উত্তর ছিল না কোথাও। মেদিনীপুর থেকে এক বয়স্ক ভদ্রলোক লিখেছিলেন, আমার কাছে নতুন জীবন কয়েকটা সংখ্যা আছে, এই কিন্তু সেটা অলরেডি আমি ইতিমধ্যে পেয়েছি। নতুন জীবনে মানিক বন্দ্যোপাধ্যায় ওরই সম্পাদনা যে ছিল সুনীল ধর, সে মানিক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, শুনেছি রেসের মাঠেও যেতেন, মদ্যপানও করতেন। ফলে ওরই অনুরোধে ওইখানে কিন্তু একটা অসাধারণ উপন্যাস লিখলেন, চতুষ্কোণ, নরনারী পত্রিকায়। অসাধারণ উপন্যাস একটা, কি সংযত সংযম একটা উপন্যাস। তারপরেও 1-2 লিখেছেন, একটা খুব একটা গুরুত্বপূর্ণ গল্প নয়, একটা বেরিয়েছিল। পরে যখন কমিউনিস্ট পার্টিতে জয়েন করছে, এটা খুব মজার, তখনও সুনীল ধর অনুরোধ করেন একটা গল্প দাও, উপন্যাস দাও। মানিক বন্দ্যোপাধ্যায় আর উৎসাহী নন। ওই নতুন জীবন পত্রিকাটা ছিল একটু বড়দের, মানে একটু সুরসুরি দেয়া, কিন্তু অনেক বিশিষ্ট অনেক লেখক লিখেছেন, মানে একটু নারী পুরুষের ব্যাপারটা, সেই পত্রিকাটা একটু। তারপরে ওখানে লেখার আর তাগিদ বোধ করছেন না। ভাই সুনীল বলে একটা চিঠি লিখছেন, বরঞ্চ আমরা এসো একটা সকলকে ডেকে নিয়ে করি, সুস্থ সংস্কৃতির ব্যাপারে একটা কথা বলছেন। মানিক বন্দ্যোপাধ্যায় উৎসাহী বোধ করছেন না পার্টিতে আসার পর ওই পত্রিকাতে আর লেখার, কিন্তু বন্ধুত্বের দাবিতে একটা চিঠি লিখছেন, এসো আমরা এই করি। যাই হোক, আর সেটা খুনিতে আমি আরেকটা কাজ, দ্বিতীয় সংস্করণে আমি প্রথম দিকে বিনীত থাকতাম, আমার নাম দিতাম না কোথাও। প্রকাশকের বকলমে নাম পদ্মা নদীর পুতুল নাচের দেখবেন প্রথমে ছিল, করে দিয়েছেন সুকান্ত বন্দ্যোপাধ্যায়। পরে সে তো শেষ হয়ে গেছে, এখন তো কপিরাইট। এই খুনির ক্ষেত্রে আমি প্রথমটা 4টে কিস্তি পোকায় কাটা ছিল, সেইভাবেই বেরোলো। পরে আমি 2টো কিস্তি পেয়েছিলাম বলে পরিবারের পক্ষ থেকে একটা কৈফিয়ত দেওয়া হয়েছিল। একজন
টাকা দিয়ে বই কিনবেন, উপন্যাস কিনবেন, তাতে কীটদষ্ট থাকবে, এই জাস্টিফাই করা, এবং উপন্যাসটা পড়লে অসুবিধে হতো না। এবং পরে সেকেন্ড এডিশনে আমার মাথায় এলো যে কীটদষ্ট অংশ পত্রিকা পাঠ তো আমার ছিল। সত্যজিৎ রায়ের যে বিখ্যাত মানিক বন্দ্যোপাধ্যায়ের উপর স্কেচ একটা দেখেন না, এই করে প্রোফাইলটা, ওইটা ওখানেই পরপর 12টা কিস্তির 6টা কিস্তিতে ছিল। আমি তো অনেক পত্রপত্রিকায় ঘেটেছি, ওখানেই প্রথম আমি সত্যজিৎ রায়ের এই ওই কি একটা কালির বিজ্ঞাপন, পার্ক ইঙ্ক কালির বিজ্ঞাপন, আরও অনেকের একটা বয়ান আছে খুব ভালো গদ্যে, মানে সেটা লেখাটাকার জানি না, সত্যজিৎ রায়ের স্কেচ ছিল একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের। বইটা যখন বেরোয় সেকেন্ড এডিশনে এবং উষারা থেকে হিরণ মিত্র কভার করেছেন, ওইখানে ওই যে কীটদষ্ট দুটো কিস্তি, দুটি কিস্তির মানে বুঝতেই পারছেন প্রথম দিকের কিছু অংশ আমি ওই স্পেস কম্পাস একটা ধরে ওখানে কটি শব্দ জুড়তে পারে, তারপরে সম্ভাব্য শব্দ সংখ্যা 6 থেকে 8, 6 থেকে 7, এ করে একটা ধারণা দেওয়ার জন্যে। আর ভূমিকায় আমি এটা বলে দিয়েছিলাম, এটা এক অর্থে এক সাহিত্যিক অনুশীলনও হতে পারে বলে মনে হয়। যাই হোক, এখনও ক্ষতই রয়ে গেল খুন এই পত্রিকাটার নতুন জীবন। লেখকের প্রচলিত ধারণা ভেঙে লেখক রেগুলার করতেন, সংস্কার সমস্ত লেখায়, কম বেশি সব লেখায় একটা বা দুটো শব্দের কোথাও বেশ প্যারার পর প্যারা বাদ দিয়েছেন। নতুন পুতুলনাথ পদ্মা নদীর মাঝিতে দ্বিতীয় সংস্করণেও সংস্কার করছেন। যুগান্তদে আমায় বলতো শেষ সংস্করণটা জীবিতকালে শেষ সংস্করণ ধরা উচিত। আমি বললাম হয় না, মানিক বন্দ্যোপাধ্যায় শেষ সংস্করণ, মৃত্যুমুখে একজন আছেন, তার সময় কোথায়, কোনো লেখকেরই কি আর শেষ সংস্করণকে করা যায়? তারপর আমি পেয়েছি, আমি চার্টার্ড ব্যাংকের লাইব্রেরি থেকেও আমাকে ফার্স্ট এডিশন পরপর বই দিয়েছিল, সেকেন্ড এডিশন আমার সংগ্রহ করেছি অনেক, মানে 4-5টা বাদ দিয়ে প্রথম সংস্করণ প্রায় সবই আছে। পুতুল নাচের প্রচ্ছদ নেই, জ্যাকেটটা আছে রেক্সিন বাধাই। অনেক কথা বলা হয়ে যাচ্ছে, নিজের প্রশংসা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, আমি তো আর ওই কথা বলবো না। আর কোনো অধ্যয়নের ব্যাপারটা তো বললাম। অনুবাদ তথ্য একটু বলে দিই। অনুবাদ যেটা মালিনী ভট্টাচার্য মানিক বন্দ্যোপাধ্যায় জীবনী লিখেছেন, একটি জীবনী প্রথমে বাংলা একাডেমিতে ছিল, ওরা পরে আর ছাপেনি, এখন অন্য প্রকাশনা একটি জীবনী নাম দিয়ে, তাতে অনুবাদ তথ্য দিয়েছি বিস্তৃত, যা তথ্য আমার কাছে আছে তাই দিয়েছি, এরপরেও তথ্য হাতে আছে। পুতুল নাচ 11টি ভারতীয় ভাষায়, এছাড়া ইংরেজি, চেক, হাঙ্গেরীয়। তারপর ডেথ অফ যাদব নামে একটা অংশ, ওই যাদবের মৃত্যু দৃশ্য, এটা আমাদের বুদ্ধদেব বসু আর একটা সংকলনে ওই অংশটুকুন কিছুটা নিয়েছিলেন, নামটা আছে লিখিনি। আর এটা গেল পুতুল নাচের কথা। পদ্মা নদীর মাঝি 8টি ভারতীয় ভাষায়, ইংরেজি 3টি, 12টি বিদেশি, তার মধ্যে সুইডিশ, চেক, হাঙ্গেরীয়, চীনা, বুলগেরীয়, রুশ, স্লোভাক, ডাচ, জার্মান, ফরাসি, ইতালীয় 2014, সর্বশেষ স্পেনীয় এই 2024 বেরিয়েছে। ওই 100 Years of Solitude যে অনুবাদক বাংলাদেশের ছেলেটি আনসারউদ্দিন, হ্যাঁ, ওর করা অনুবাদ। তবে অনুবাদ তো আর আমি পুরোটা বুঝতে পারবো না স্প্যানিশ, তবে বইয়ের নামটাই গণ্ডগোল করে ফেলেছে, পাস্কাদোর বলে, পাস্কাদোর দে পদ্মে। পাস্কাদোর মানে হচ্ছে জেলে, কিন্তু মাঝি নয়। জেলে আর মাঝির মানে অনেক তফাৎ। জেলে নেসেসারিলি মাছ, কিন্তু মাঝি তো নৌকো বয়, এটা ও ভুল করেছে। সাধ্যমতো আমি তথ্য সংগ্রহ করে দিয়েছিলাম ওকে হোয়াটসঅ্যাপে। যাক, অনুবাদটা শেষ বেরিয়েছে 24 নভেম্বরে, স্পেনীয় অনুবাদ। সে আবার ওখানে উদ্বোধন হয়েছিল একটা, এই মোসাক গল্প বেরোনো, হোসেনের যার গল্প সংকলন একটা বের করেছেন আপনারা, ও ফেসবুকে এটার একটা ডিটেল ও দিয়েছিল ওই অনুষ্ঠানের বিবরণ। তাতে ওই 100 Years of Solitude সঙ্গে উপনিবেশ, পদ্মার পুতুল নাচের উপনিবেশ, এই করে তুলনাও কিছুটা রেখেছেন। আমার তো খুব যথাযথ মনে হয়নি। যাই হোক, এই উচ্ছ্বাসটা তো রইল। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটু প্রচার হলো, কাছাকাছি আসতে পারলেন মার্কোয়েসার। এছাড়া সুইডিশ ভাষায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পাঠ্যগ্রন্থে অংশবিশেষ গেছে। গল্পের সংকলন 5টা, ইংরেজিতে 3টি, তার মধ্যে কল্পনা বর্ধন, প্রণববর্ধন ইকোনমিক্স, ওর স্ত্রী কল্পনা বর্ধন ফ্রান্সে একটা কলেজে পড়ান, ওর অনুবাদ
ইংরেজিতে, আরেকটা আর 3টে ইংরেজি, মোট চেক আর চীনা। একক গল্প 67টা, প্রধানত ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায়, সর্বাধিক প্রাগৈতিহাসিক 14, ছোট বকুলপুরের যাত্রী 9, হারানের নাচ জামাই 8, ইত্যাদি ইত্যাদি। আরেকটা করে দিয়েছি, সবই আমার প্রশংসা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমি বলে নিয়েছিলাম, নাহলে তো আমার আসারই মানে হয় না এখানে। সাহিত্যকৃতি নিয়ে আর কী বলবো, বলা যায় মোটা দাগে কিছু কিছু তো অবশ্যই বলা যায়। সাহিত্য থেকে নাটক, উপন্যাসের মঞ্চায়ন, বটে বাংলা একাডেমির শতবর্ষে ওদের গ্রুপ আর একাডেমি এই পত্রিকা, নাট্য একাডেমি পত্রিকায় বিস্তৃত 26-27 পৃষ্ঠা ধরে আমি দিয়েছিলাম। এখন আমরা যতটা দিতে পারবো আর কেউ তো পারবে না, কারণ পারমিশন নেওয়ার ব্যাপার, রয়্যালটি দেওয়ার ব্যাপার এগুলো আমি করেছি, দিয়েছি। হ্যাঁ, পত্রপত্রিকায় নাট্যরূপ, উপন্যাস 2-3টে, গল্প 23টা। দুর্ভাগ্যবশত এক অধ্যাপক অপূর্ব দে, নাট্যজগতেরই ঘোরাঘুরি করেন লোক, পুরো হুবহু ছেপে দিলেন ওই নাট্যকেবলী পত্রিকায় কয়েকটি সংখ্যা পরে। আমি তো বিস্মিত হয়ে গেলাম। অবাক কাণ্ড, উদ্বেগ কৃতজ্ঞতা শিকারী সুকান্ত বন্দ্যোপাধ্যায় আরেকজনের নাম। মানে আমি যে সাব হেডিংগুলো দিয়েছিলাম নাটক থেকে, বেতারে নাটক, যুববাণী ইত্যাদি, যা যা গ্রুপ ভাগ ছিল সব হুবহু তাই করে উনি, এটা একজন অধ্যাপক মানুষ এটা কী করে করলেন, আমি অবাক হলাম। একটা ফোন করবো ভাবছিলাম, এটা পুকুর চুরি বলা যায়। বিশেষ করে মানিক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ করছেন, এক্ষেত্রে আরও অত সচেতন হওয়া উচিত ছিল। কয়েক মাসের মধ্যেই ওটা বেরিয়ে গেল। যাই হোক, মালিনীদির এখানে আছে ওটা এতে। চলচ্চিত্র তো আমরা গর্ব করে বলতে পারি, পুতুল নাচের ইতিকথা আমরা ফিল্মে দিতে চাইনি। এটা নির্মাল্য আচার্য, যুগান্তদা, আমারও সিদ্ধান্ত ছিল। সত্যজিৎ রায়ও পুতুল নাচ একবার একটু ভেবেছেন, কিন্তু উনি বলছেন একটা ফিল্মে পুতুল নাচ ধরা যাবে না। যাই হোক, তারপর অনেকেই এসছেন, প্রকাশক, নানান পরিচালকরা, সকলেই। কিন্তু আমি একটা মোক্ষম যুক্তি দিতাম যে হলেই তো রয়্যালটি আসে, তাহলে তো আমাদের লাভ। সত্ত্বেও আমি বলছি অন্তত এটাকে স্পিরিটটা ধরবার চেষ্টা করুন। মেনে নিয়েছেন। 4-5 বছর পরেও আবার তারাই কেউ ফোন করেছেন, যদি আমি একটু দুর্বল হয়ে থাকি। যাই হোক, পরে তো ছবি হচ্ছে। আর রচনা সমগ্র, গল্প সমগ্র 2টো খণ্ড বেরিয়েছিল বাংলা একাডেমির কৃতিত্বে। 3য় খণ্ড রেডি ছিল, জাস্ট মেশিনে 10 মিনিট 20 মিনিট বসলেই সংশোধন। 3য় খণ্ড বইমেলায় বেরিয়ে যায়। 11-12 দুটো বেরোলো, শুভময় মণ্ডল আর আমার সম্পাদনায়, বিস্তৃত তথ্যসহ। 3য়টা আর বেরোলো না। দীর্ঘদিন পরে বাংলা একাডেমিকে মুখ্যম একটা চিঠি দিয়েছিলাম, 4টি পয়েন্ট, কোনো উত্তর পাইনি। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল 2টি খণ্ড যারা কিনেছেন তাদের প্রতি সারস্বত প্রতিষ্ঠান বাংলা একাডেমির দায়বদ্ধতা থেকে যায়। ফলে এটা উত্তর পাই। কিছুকাল আগে ব্রাত্য বসুর পক্ষ থেকে সম্পাদক, ওখানকার সেক্রেটারি বলে, ফোন করেছিলেন শুভময়ের মাধ্যমে। শুভময় বাংলাতেই আছে। আমি বললাম খুব ভালো ব্যবহার, আমার সাথে খুব ভালো লেগেছে আমাকে এই কথায়। আমি বললাম না হয় না, ওই চিঠির একটা উত্তর পাইনি, এটা লেখককে অপমান, ওর পরিবারকে অপমান। আর এখন তো কপিরাইট উঠে গেছে, গল্পও তো প্রায় সব পেয়ে গেছেন। নিজেরা সম্পাদক মণ্ডলীকে করান। আমার কথা শেষ হলো, আর বলা যায়, বলার শেষ নেই। সব শেষে একটা কথা বলে আমি শেষ করি, অনেক ভুল ব্যাখ্যা হয়। আমি এই যুক্তিটা একটু বোঝবার চেষ্টা করতে আপনাদের বলবো। ওই মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষ দিকের ওই ইসলামিয়া হসপিটালে থাকার সময় যে মায়ের দয়া বা মা, অতিলৌকিক যে একটা উচ্চারণ, এই নিয়ে আমি যুগান্তদার ডায়েরিতে যে উল্লেখ করেছেন, আমি সেইটুকুন পড়ে শোনাই, এবং আমি সহমত বলা বাহুল্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার কোথাও এক লাইনের বিচ্যুতি নেই। আপনারা সকলেই জানেন, লেখাগুলো তো সবই প্রকাশ্যে। 1954-এর 1 জানুয়ারি মানিক বন্দ্যোপাধ্যায়ের তার ডায়েরির লেখায় এক অতিলৌকিক অর্থে মা এই শব্দটি প্রথম ব্যবহার করেন। তার শেষ 3 বছরের ডায়েরির অনেক নিরুপায় মুহূর্তে মা বা মায়ের দয়া বারংবার এসে পড়ে। হয়তো এই অতিলৌকিক মা মানিক বন্দ্যোপাধ্যায়ের বিপর্যস্ত শেষ জীবনের অতি গোপন মানসিক আশ্রয় ও নিরাপত্তার শব্দগত প্রতীক মাত্র। এটা গুরুত্বপূর্ণ মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, বিশেষ করে তার যে সাফারিংস, তার যে বেঁচে থাকার সংগ্রাম, 4টি সন্তান, স্ত্রীকে নিয়ে, তাকে অর্থকরী চিন্তা, এপিলেপসির অ্যাটাক হয়,
মদ্যপানের একটা তো বেসামাল হওয়ার ব্যাপার আছেই, ঋত্বিক ঘটকেরও যেটা ছিল। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের ডায়েরি পড়ে যদি আরও মনে হয় শেষ জীবনের মানিক বন্দ্যোপাধ্যায় তার ঘোষিত বিশ্বাস বা প্রকাশ্য আদর্শের বিপক্ষে, তবে এও মনে রাখা দরকার একই সময়কালের গল্প ও উপন্যাসে তার শেষতম রচনায় মানিক বন্দ্যোপাধ্যায় কখনোই তার সমগ্র লেখক চরিত্র ও জীবনচর্চার বিপক্ষতা করেন না। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকে ভুলে থেকে বা উপেক্ষা করে একমাত্র তাঁর ডায়েরির লেখাকেই যারা কোনোভাবে ব্যবহার করতে চান, মানিক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই তাদের লেখক নন। যাই হোক, আমাদেরও কেউ কেউ লিখিতভাবেই আমাদের নিন্দে করেছিলেন যে কেন ডায়েরির এভাবে মানিক বন্দ্যোপাধ্যায়কে, আমরা কখনো মনে করি না, একেবারে সঠিক ছিল, তার লেখায় একটা বিচ্যুতি দেখাও। যাই হোক, এই হলো কথা সংক্ষেপে। আমার গলা চোখটা আমি ছেড়ে দিচ্ছি, এটা শুকনো কথাবার্তাই হলো। আর শেষ কথা বলবেন সাধনদা। হ্যাঁ, ভালো থাকবেন। সুকান্তদাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, এটা তথ্য সমৃদ্ধ বক্তৃতা করলেন। এবং সুকান্তদাকে যেটা বলার, এইটা কিন্তু অন্য কারোর পক্ষে বলা সম্ভব ছিল না। আপনি যে কথাগুলো বললেন, আসলে প্রকাশনা এবং গ্রন্থনা, তার যে নেপথ্য কাহিনী আপনারা যা শুনলেন, আমরা যথেষ্ট সমৃদ্ধ হলাম। আপনি বলছিলেন যে মানিক বন্দ্যোপাধ্যায় একই লেখা কখনো লিখছেন চলিতে, কখনো লিখছেন, কিছুটা লিখছেন সাধুতে, বা তাহার এই বদল করছেন। আসলে এটা আপনার শুনতে শুনতে মনে হচ্ছিল যে সমস্ত লেখার ক্ষেত্রে লেখকের একজন বড় বেশি প্রয়োজন সম্পাদক। আমরা অ্যান্টনিম এটা প্রথম থেকে মাথায় রেখেছি, আমরা বারবার সম্পাদনা করি প্রতি মুহূর্তে। প্রকাশের পরেও যদি কেউ আমাদের জানান, আমরা চেষ্টা করি শেষ পর্যন্ত একটি সমৃদ্ধ প্রকাশনাকে উপহার দেওয়া। এবং আরেকটা জিনিসের জন্য আমি খুব প্রথম শুনলাম, মানে চতুষ্কোণের মতো একটি উপন্যাস তিনি লিখেছিলেন আপনার কথায় তথাকথিত সুরসুরি দেওয়া একটি পত্রিকার অনুরোধে। ভাবা যায় না, মানে তাহলে এই ধরনের পত্রিকাগুলোও কিন্তু আমাদের বাংলা সাহিত্যকে যে নানাভাবে সমৃদ্ধ করেছে, তো তার উদাহরণ এটা। তো যাই হোক, এটা আমার অন্তত জানা ছিল না। আমরা এবার সাধনদার কথা শুনব। আপনারা অনেকেই হয়তো জানেন না, এই কথাটা আজকে বলতে ইচ্ছে করছে আমার, তাই বলি। সাধনদা কিন্তু সাধন চট্টোপাধ্যায় এই নামটা তার লেখালেখির নাম, অরিজিনাল নাম এটা নয়, সার্টিফিকেটের নাম নয়। এই প্রসঙ্গটা বলার কোনো মানে হয় না, কিন্তু কেন বললাম আজকে না হলে অন্যদিন বলা যেত না, বলতামও না। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম তিনি সাহিত্য চিনতে শিখেছিলেন পুতুল নাচের ইতিকথা পড়ে। ওলট পালট হয়ে গেছিল তার সব কিছু। তার আগে তিনি বিমল মিত্র পড়েছিলেন, এবং তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়কে খোঁজ নিয়ে দেখলেন যে মানিক বন্দ্যোপাধ্যায় নামটা অরিজিনাল নাম নয়। মানিক বন্দ্যোপাধ্যায় লেখালেখির জন্য একটি ছদ্মনাম গ্রহণ করেছেন। যাই হোক, মানে লেখা অরিজিনাল সার্টিফিকেটের নাম নয়, ডাকনাম। তো সাধনদা তখন থেকে ঠিক করেন আমিও মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো লেখালেখির ক্ষেত্রে আমরা নামটাকে বদল করব। সাধনদার একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন। সাক্ষাৎকারটি এই সংখ্যা, জুলাই সংখ্যা কথা, বই কথা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো আমরা যে কারণে আজকে যখন মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা অনুষ্ঠান করবার কথা ভাবলাম, তখন সাধনদাকেই ভেবেছি, আর কাউকে নয়। এখন সাধনদার কথা শুনব। সুকান্তকে ধন্যবাদ এবং অভিনন্দন আপনাদের সকলকেই। অ্যান্টনিম এবং গল্পবিশ্ব যৌথভাবে গত 3-4 বছর ধরে বাংলা ছোট গল্পকে যেভাবে প্রমোট করছে, আমি খুব শ্লাঘাবোধ করছি। এর আগে বিশ্বজিৎ বলেছে যে প্রথমবার বিচারকের দায়িত্ব আমি নিয়েছিলাম, তার পরের বছর শেখর বসু এবং অয়ন এ দায়িত্ব নিয়েছে। আমার মনে হয় গত শতাব্দীর 60-এর দশকে সুলেখা কোম্পানি, আবার বোধহয় নতুন চালু হয়েছে, সুলেখা কোম্পানি এই ছোট গল্প প্রতিযোগিতা করত সারা বাংলা জুড়ে। তারপরে 60-এর দশকে বাংলার বাতায়ন বলে জেলায় জেলায় বাংলা ছোট গল্পের একটা প্রতিযোগিতা হতো। তারপর এই বাংলা ছোট গল্প
আমাদের পাঠকদের দ্বারা, প্রকাশকদের দ্বারা অবহেলিত হতে শুরু করে দিল। এবং এই করে একবিংশ শতাব্দীর সে মাঝামাঝি নয়, 1/4 যাওয়ার পর অ্যান্টনিম এবং গল্পবিশ্ব যেভাবে বাংলা ছোট গল্পকে ধরেছে, প্রমোট করছে, গল্পকার হিসেবে আমি সত্যি আনন্দিত। বিশ্বজিৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের নামকরণ লেখালেখি নিয়ে বলেছে, আমি আর সে প্রসঙ্গে যাব না, কারণ আমার যে সামান্য যে একটু সাহিত্য জগতের লেখালেখি, সেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্যই। কারণ আমিও বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানী হব এই স্বপ্নও দেখতাম। সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পর প্রথম যে বইটি আমার হাতে এসেছিল, আমি বাংলা সাহিত্য সম্পর্কে জানতামও না ভালো, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, সেটা ছেড়ে দিই। আমি এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে দুটো মিথ, মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বাংলা সাহিত্যে অসংখ্য মিথ আছে, যে মিথ সত্য নয়, সেটা সুকান্ত মানুক বা না মানুক, আমি বিভিন্ন সময়ে আমার একটা মত আছে তার সম্পর্কে। সে মিথটাকে, দুটো মিথ আমি মনে করি। একটা মিথ আছে যে মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম জীবনে ছিলেন ফ্রয়েডীয়, তারপর কমিউনিস্ট হয়েছিলেন। দুটো মানিক বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি না, একটি মানিক বন্দ্যোপাধ্যায়, যে গবেষণাগারে ওই দূরবীক্ষণের নিচে জীবনকে দেখে বিশ্লেষণ করছেন, বিচ্ছেদ করছেন, আবার ব্যক্তি মানুষকে, আবার সেই ব্যক্তি মানুষ যখন সমষ্টিগত হয়, সমষ্টি মানুষের চরিত্রটা কি সেটা বিশ্লেষণ করছেন 44 সালের পর থেকে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিশ্বাস। আরেকটা আমার ব্যক্তিগত বিশ্বাস, সেটা আমি বিভিন্ন লেখায়ও প্রমাণ করার চেষ্টা করেছি, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস দিবারাত্রি কাব্য নয়, প্রথম উপন্যাসই পদ্মা নদীর মাঝি। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে আরেকটাও বই চালু আছে, যে তিনি বাজি ধরে লিখতে এসেছিলেন কলেজের, এটা দেখবেন এটা খুব চালু আছে, কলেজের ছাত্রদের মধ্যে এটা বিতর্ক হয়েছিল। তিনি প্রেসিডেন্সির ছাত্র ছিলেন, অঙ্কের ছাত্র, যে কেউ কেউ বলেছিল যে সম্পাদকরা ওই গা শুকে গল্প ছাপে। মানিক বন্দ্যোপাধ্যায় না, ভালো গল্পর খোঁজ সম্পাদকরা সবসময় রাখেন, যদি গল্প ভালো হয় তাহলে ছাপা হবেই। এই প্রতিযোগিতা করে তিনি অতসী মামি বিচিত্রায় পাঠালেন এবং সেটা ছাপা হলো। এটাই কিন্তু, এই টেক্সটটাই কিন্তু চালু আছে বাজারে। এটা এমন নয় যে মানিক বন্দ্যোপাধ্যায় ওই বিতর্কের মধ্য দিয়ে লিখলেন, গল্পটা ছাপা হলো। সে উদাহরণ সুকান্ত নিজেও দিয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে ছোটোবেলা থেকে আমি খুব পাকা ছিলাম, অর্থাৎ 4th ক্লাস 3rd ক্লাস মানে আজকালকার দিনে 7, 8, 4th ক্লাস মানে 7, 3rd ক্লাস 8, 7 এবং 8-এর মধ্যেই শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ পড়া শেষ করে দিয়েছিলাম। এবং পড়ে তারপরে যখন কলেজে যায়, তখন যৌনতত্ত্ব থেকে শুরু করে আধুনিক যে ভাবনার, ইউরোপ জুড়ে যে ভাবনা চিন্তার ঢেউ আসছিল, সেটা সে পড়ে ফেলেছিলেন। এবং অতসী মামির আগের লেখাও পাওয়া গেছে। তো ওই হঠাৎ বাজি ধরে লেখক হয়েছে তা নয়। হ্যাঁ, এনিথিং সুকান্ত, আমার কথা হচ্ছে যে অতসী মামির আগে তিনি লিখেছেন, তিনি বাজি ধরে লেখক হননি। এই হচ্ছে আমার বলার বিষয়, বাজি ধরে লেখক হননি। একেবারে জীবন নিয়ে, সাহিত্য নিয়ে তার গভীর চিন্তা ভেতরে উপ্ত হচ্ছিল, হতে হতে একটা বিশেষ পর্যায়ের মধ্য দিয়ে তার প্রকাশ পেয়েছে, সেটা ছেড়ে দিন। এখন আমি তার গল্পের ওই ব্যক্তি জীবনের যে ব্যাপারগুলো যখন সে ডিসেকশন করছেন, সেই পর্যায়ে যে গল্প লিখেছেন, ভয়ঙ্কর গল্প। সে গল্প এখনও আপনারা যদি পড়েন, আপনারা জীবনের সত্যের মুখোমুখি হতে পারবেন। আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের 40-এর দশকের গল্পগুলো যদি পড়েন, অর্থাৎ ছোট ভূগোলের যাত্রী, হারানের নাচ জামাই,
7.5 চাল, এই যে পর্যায়ের যে গল্প, তা আমি প্রথম পর্যায়ের একটা কথা বলি। প্রথম পর্যায়ের গল্পের গুণ আমি একটু কথা বলছি এই জন্য যে আমাদের এই ব্যক্তি জীবনটা কিন্তু খুব গভীর, গোপন এবং রহস্যময়। এই যে চেতনা এবং এই যে অবচেতনা, এবং আমাদের মধ্যে একটা কালেকটিভ আনকনশাসনেস যে কাজ করে, ইউং যেটাকে বলছেন কালেকটিভ আনকনশাসনেসের কাজ চলে, সেটা আমাদের জীবনকে যে কোথায় নিয়ে যায়, ভায়োলেন্স বলুন না যেভাবেই বলুন, যে নিয়ে যায়, এটা প্রথম বাংলা ছোট গল্পে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পাই। তার আগে একটু বলে নেওয়া দরকার মানিক বন্দ্যোপাধ্যায়ের আসার পার্সপেক্টিভটা। সেটা হচ্ছে যে 1917 সালে সোভিয়েত বিপ্লবের পর সারা পৃথিবী জুড়ে কিন্তু দেশে দেশে একটা চেতনা বদলের ঢেউ উঠেছিল, নতুন কিছু করতে হবে। আমাদের দেশেও তরুণ কিছু লেখকেরা, তৎকালীন তরুণ লেখকেরা, তারাও কিন্তু বিদ্রোহ দেখিয়েছিলেন যে এতদিন পর্যন্ত শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ যা করছেন এই পথ আমাদের বদলাতে হবে। তার কারণ সাহিত্যে শুধুই ড্রয়িং রুমের লোকেরা, মধ্যবিত্ত লোক, বড়লোক, মধ্যবিত্ত লোক, তাদেরই প্রতিনিধিত্ব দেখছি, যারা পথে ঘাটে, মাঠে হাটে, খনিতে কাজ করে, সেই মানুষদের প্রতিনিধিত্ব নেই। এই একটা দ্রোহ খেলা করছিল। তার ফলে কল্লোল পত্রিকাকে ঘিরে যে আন্দোলনটা জেগে ওঠে, কল্লোল বেশি দিন টেকেনি, 3-4 বছরের বেশি টেকেনি, কিন্তু কল্লোল নিয়ে যে একবার কল্লোলিত হয়ে উঠেছিল, কল্লোল একটা যুগ তৈরি করে ফেলেছিল, এই যে ইতিহাস তৈরি হলো, দেখা গেল যে কল্লোলের লেখকরা সে অর্থে কিন্তু তাদের পরে ধীরে ধীরে স্তীমিত হয়ে যাচ্ছিল। 2-4 জন, প্রেমনবাবুর কথা ছেড়ে দিন, কিন্তু কল্লোলের যুগের সেই যে লেখকদের যে খ্যাতি, তার যে বিরাট যে হেলোনেস যেটা তৈরি হয়েছিল, সেখানে আমি তো দেখি সেই সময়ের জগদীশ গুপ্তই একমাত্র ধীরে 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 এখন আবার উঠে আসছে। এইটা এড়িয়ে বাংলা সাহিত্যের 3 জন লেখক আমাদের বাংলা সাহিত্যে এসেছিলেন, 3 বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বিভূতি বন্দ্যোপাধ্যায়। এবং তারা বাংলা গল্প এবং উপন্যাসের ক্ষেত্রে তারা স্ব প্রতিভার স্পর্শ রেখে গেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে সুকান্ত ডিটেলস বলেছে, আমি উপন্যাসের দিকে যাব না। তার একই সময়তে পুতুল নাচ, পদ্মা নদীর মাঝি, তার যাকে বলে দেবারাত্রি কাব্য, জননী বেরোচ্ছে, এই অহিংসার কথা বলেছে। অহিংসার মতো উপন্যাস বিশ্ব সাহিত্যেই কম আছে, আমি বিশ্ব সাহিত্যের কথা বলছি, কম আছে অহিংস। একটা বিতর্ক হয়েছিল, মানিকবাবু সবসময় বিতর্কিত লেখক, একটা বিতর্ক হয়েছিল, আপনারা এটা জানবেন, অনুষ্টুপ পত্রিকাকে ঘিরে। সেটা কি? সে বিতর্কে যোগ দিয়েছিলেন শঙ্খবাবু। শঙ্খবাবু যোগ দিয়ে বলেছিলেন যে কমিউনিস্ট হয়ে যাওয়ার পর 1944 সালে মানিকবাবু তৎকালীন কমিউনিস্ট পার্টির সদস্যপদ পেয়েছিলেন। কমিউনিস্ট হয়ে যাওয়ার পর একজন লেখক কিভাবে চতুষ্কোণের মতো উপন্যাস লেখেন, এই চতুষ্কোণ নিয়ে বিশ্বজিৎ বলছিল, চতুষ্কোণ উপন্যাস লিখতে পারে, একটা বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কে অনেক লেখকই যোগ দিয়েছিলেন। তারপর দেখা গেল বেঙ্গল লাইব্রেরির ক্যাটালগে যে মানিকবাবুর মারা যাওয়ার পর তার যে একটা বিবলিওগ্রাফি, সেটা তৈরি করে দিয়েছিলেন আমাদের সজনীকান্ত দাস। সেই সজনীকান্ত দাসের ওই যে বিবলিওগ্রাফির মধ্যে একটা সালের ভুল ছিল। সেই সালের ভুলটা বেঙ্গল লাইব্রেরির ক্যাটালগ থেকে ঠিক করা হয়। সেটা বলা হয় যে চতুষ্কোণ উপন্যাসটা সজনবাবু বলেছিলেন 1948 সালে বেরিয়েছে, পরে দেখা গেল ওটা 1942 সালে বেরিয়েছে। তখনও মানিকবাবু কমিউনিস্ট পার্টির সদস্য হয়নি।
সেই সময়ের জন্য বিতর্কটা থেমে গেলেও এই উপন্যাসটা নিয়ে আবু সৈয়দ আইয়ুবের মতো লেখক, আবু সৈয়দ আইয়ুব তো কমিউনিস্ট ছিলেন না, আবু সৈয়দ আইয়ুব অসাধারণ একটি মানে মানিকবাবুকে সমর্থন করে একটি লেখা লিখেছিলেন। ফলে মানিকবাবু বিতর্কিত চিরকালের। এবার আসুন গল্পের ক্ষেত্রে। যে গল্প প্রথম অতসী মামি প্রথম গল্পকার হিসেবে প্রতিষ্ঠিত হলেও অতসী মামি অনেকটা রোমান্টিক টাইপের, সেটা নিজেও মানিকবাবু স্বীকার করেছেন। কিন্তু মানিকবাবুর যে গল্প বাঙালিদের নাড়িয়ে দিয়েছিল সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিকের মতো গল্প বাংলা সাহিত্যে আর লেখা হয়েছিল কিনা আমি জানি না। এই প্রাগৈতিহাসিকে ভিকু এবং পাচি এই যে চরিত্র, একজন ডাকাত ছিল, তারপরে যাই হোক সে পাচির মধ্যে ছিল, এবং লাস্টে সে পাচির সঙ্গে আরেকজন ভিখারির একটা সম্পর্ক জড়িয়ে যাচ্ছে বলে একদিন রাতে সেই পাচিকে কাঁধে তুলে নিয়ে একটা লোহার চিক ওই প্রতিদ্বন্দ্বী ভিখারিটির মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে গল্প যাচ্ছে। এবং সেখানে একটা প্যারা মানিকবাবু লিখেছিলেন। সেই প্যারাটা হচ্ছে এই যে প্রাগৈতিহাসিক যে অন্ধকার আমরা বহন করে যাচ্ছি, এই অন্ধকার কিন্তু ইতিহাসে বহন করতে নিয়ে যেতে হবে। এই যে কালেকটিভ আনকনশাসনেস, আজও আপনারা দেখবেন, আপনারা টিভিতে দেখেন যে আজকাল রাজনৈতিক দলগুলো ঝগড়া করে, কারণ এই আমার সময় এত খুন হয়েছিল, তোমাদের সময় খুন হচ্ছে না। আমি অবাক হয়ে যাই। এখনও আপনি যদি কোর্টে দেখেন হাজার হাজার কেস পড়ে আছে, সেখানে মার্ডার কেস পড়ে, মার্ডার এই জমানায় হচ্ছে ওই জমানায় হচ্ছে তার কোনো কথা নাই। মনুষ্য চরিত্রের মধ্যে, তার আনকনশাসের মধ্যে, তার চেতনার মধ্যে এই যে ভায়োলেন্সের বীজ, সে ভায়োলেন্সের বীজ মানিকবাবু দেখিয়ে দিয়েছেন ওই যাকে বলে ওই ভিকু পাচির মধ্যে দেখিয়ে, প্রাগৈতিহাসিকের মধ্যে দেখিয়ে দিয়েছেন। এরপরে যে গল্পের বইটি, যেখানে তিনি যৌন বিজ্ঞানের প্রয়োগ দেখাচ্ছেন, সে গল্প মানে আজও পড়লে আপনার ভেতরটা মানে কেঁপে উঠবে। একই গল্প রে বাপরে, একই মারাত্মক গল্প। আমাদের মধ্যবিত্তীয় মূল্যবোধে আমরা সে গল্পকে নিতে পারবো না, এইরকম অবস্থা। আমি একটি গল্পের কথা বলি। আপনারা মিহি ও মোটা কাহিনী বলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ফার্স্ট, সেকেন্ড, থার্ড গল্পগ্রন্থ খুব সম্ভব, অতসী মামি, তারপরে হচ্ছে প্রাগৈতিহাসিক, তারপরে থার্ড মিহি ও মোটা কাহিনী। মিহি ও মোটা কাহিনী গল্পগুলো, যেখানে একটা বিখ্যাত গল্প আছে টিকটিকি বলে, আরেকটি গল্প আছে, সেই গল্পটি হচ্ছে হাত, সিম্পল একটা হাত। মানে বিজ্ঞানের লেখক কেন তাকে বলা হয়, উনি বলছেন এই যে মানুষের দেহের মধ্যে যে সেল থাকে, ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমের ফলে কিন্তু দেখবেন কারো কারো একটা হাত বেশি লম্বা হয়ে যায়, কারো হাত মোটা বেরোয়। ওই যে শরীরের যে একটা ডিফেক্ট ব্যাপার থাকে, কারো পা ছোট হয়ে যায়, এটা কিন্তু সেল বা ওই ক্রোমোজোমের গণ্ডগোলের ফলে। এটা হওয়ার ফলে তার মানসিক ক্ষেত্রে তার কী অ্যাকশান এবং রিয়াকশান ঘটে, এরকম একটা অসম্ভব ভায়োলেন্ট গল্প মানিক বন্দ্যোপাধ্যায় হাত নামে লিখলেন, যে গল্পটা মিহি ও মোটা কাহিনীতে যুক্ত হয়ে আছে। মানিক বন্দ্যোপাধ্যায় একটা গল্প লিখছেন বিপত্নিক বলে। আমি তো বুঝতে পারছি না যে এরকম গল্প কি করে হয়। এক রাতে স্বামী দুর্ব্যবহার করছে স্ত্রীর উপরে, হতে 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 ভোরবেলা যেমন করে স্ত্রী তারা আগে মশারি তুলিয়ে চলে যায় গৃহকর্ম করার জন্য, চলে গেল। স্বামী উঠে দেখে যে আড়ায়, ওই ঘরের যে আড়ায়, তাতে একটা দড়ি ছুঁড়ে স্ত্রী ঝুলেছে। সে অপমানটা নিতে পারেনি, কেননা জুতো ছুঁড়ে মেরেছিল, ঝড়গা হতে 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 পায়ের চটি ছুঁড়ে মেরেছিল। সেটা নিতে না পারে
ও এসে সে বিপত্নিক হয়েছে, তার স্ত্রী মারা গেছে, এটা চিন্তা নয়। সে চিন্তা করছে ওই যে জায়গায় আড়াটায় সে কী করে দড়িটা বাঁধলো কী করে, হাউ। আমি গল্প পড়ার পর স্তম্ভিত হয়ে বসে যাচ্ছে, আর উপায় নেই যে এ গল্প কী করে আসছে, কি ভয়ঙ্কর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানব জীবনের মধ্যে এটা কিন্তু জীবনেরই একটা কথা। এটা এমন নয়, উনি বারবার বলছেন যে আমরা যাপিত জীবনে মাঝে মাঝে হাঁপিয়ে যাই, আমরা গ্রামের দিকের যে খানিকটা রিলিফ বোধ করি, কিন্তু সেখানেও দিন তিনেক থাকার পর একটা ক্লান্ত বোধ হয়ে আবার ফিরে আসি। এই যে উপলব্ধি, ফলে তাহলে আমাদের জীবনটা, তাহলে ল্যাবরেটরিতে একটা জীবনকে তিনি অ্যানালিসিস করছেন, এই জীবনটা কি, এ কোথায় রিলিফ কোথায়। এর যেমন করে আমরা একটা বস্তু আমরা দেখি, এই বস্তুটা আসলে এটা বস্তু নয়, এর ভিতর ফাঁপা অণু পরমাণু, এটা তো আমরা বিশ্লেষণ করতে করতে যাব। উনি এই বিশ্লেষণ করতে 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 গিয়ে তিনি এই সত্য উপলব্ধি করছেন। বিপত্নিকের মতো গল্প, হাতের মতো গল্প, টিকটিকির মতো গল্প, তারপরে মহাকালের জটাজাল, মানে ওই আমাদের এই ঘরের মানুষ সাইকোলজিক্যালি কীভাবে চলাফেরা করে, সেখানে স্বামী স্ত্রী রিলেশনগুলো কীভাবে ভেঙে যাচ্ছে আমরা কল্পনা করতে পারি না। মানিকবাবুর একটি গল্প আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, তখনও আমার এই গল্পটা পড়া হয়নি, যে শৈলজশিলার মতো গল্প, এই এত বড় ভয়ঙ্কর গল্প মানিক বন্দ্যোপাধ্যায় কীভাবে লিখলেন। আমি ওই মিহি ও মোটা কাহিনীতে শৈলজশিলা গল্পটা আছে। আমি যদি এটা কেউ পড়া না থাকে, আমি অনুরোধ করব যে আপনারা আজকের গিয়ে অন্তত এই গল্পটা পড়বেন, শৈলজশিলা। মানে ভাবা যায় না যে একটা মানুষের মধ্যে এই রকম অন্ধকার বাস করে, এবং সে দাদু এবং নাতনি তার সম্পর্কের, এবং সে পর্যন্ত সেই সম্পর্কটা শেষ হতে হতে কীভাবে নাতনি রিয়্যাক্ট করছে, এটা সত্যিই চাই, এরা একটা ভয়ঙ্করতম গল্প। এই পর্বের গল্পগুলোর মধ্যে বিজ্ঞানী মানিক বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন যে একটা ব্যক্তি মানুষের অবচেতন, চেতন, অচেতন, এই যে তিনটে স্তর, এই স্তরের মধ্যে কিভাবে যৌন শক্তি খেলা করছে, ভায়োলেন্স খেলা করছে, এবং এই যে অহিংসা যে উপন্যাসটার কথা বলছে, এই উপন্যাসটার কথা প্রতি বারে বারে আপনার মনে হবে যেন এই আলো এবং অন্ধকারের শ্যাডো পরপর করতে করতে যাচ্ছে, ঠিক সেরকম মনে হচ্ছে যেন ওই সেই আশ্রমের যে সাধু, এই একটা কালপ্রিট। পর মুহূর্তে না, আমার চিন্তাটা ভুল, ও কারেক্ট, ও সাধু, ও একটা আমাদের মনুষ্য জীবনে ধর্মীয় চেতনা প্রকাশ করছে। আবার পর মুহূর্তে বলল না, নয়। এইভাবে যে উপন্যাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা হচ্ছে দিস ইজ মানিক বন্দ্যোপাধ্যায়। আবার এই মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প, আপনারা যখন হারানের নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী, কিংবা 7.5 চাল, আর কিচ্ছু নয়, একটা লোক সে একটা দুর্ভিক্ষের সময় সে ভিক্ষা করে 7.5 চাল আনার পর সে বসে একটা লাইন শুধু, ইহার পর চরিত্রটার নাম নবীন বা নারায়ণ, এইরকম হুমড়ি খেয়ে পড়িয়ে গেল, একটা লাইন। কিংবা ওই গল্পটার কথা, মানে দুঃশাসনীয় গল্পটার কথা ভাবুন, দুঃশাসনীয়। ওই রাবেয়া যার স্বামীর উপরে অভিমান করে, সে তার কাপড় দিতে পারছে না, রাতে তারা বেরোয়, ঘরে সমস্ত মেয়েরা একটা ঘরে থাকে, কারণ তাদের কারো কাপড় নেই। রাত্রে তারা কাজে বেরোয়, অন্ধকারের মধ্যে কেউ ঘাটে যাচ্ছে, কেউ কাজ করছে, আপনার শরীর কাঁটা দিয়ে উঠবে যে এরকম একটা অবস্থা কন্ট্রোলে
কাপড় কন্ট্রোলে চলে যাওয়ার এরকম সমাজে চলে এসেছিল। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দুঃশাসনীয়। এই মানিক বন্দ্যোপাধ্যায় আবার লিখছেন 7.5 চাল। এই মানিক বন্দ্যোপাধ্যায় লিখছেন ছিনিয়ে খায়নি কেন। এখানে হচ্ছে মানুষ কালেকটিভ হয়ে উনি দেখাচ্ছেন এই সিঙ্গল মানুষ যখন কালেকটিভলি আসে, একত্রিত হয়, সোশ্যালাইজড হওয়ার ফলে তাদের মধ্যে কি কি শক্তি কাজ করে, শুভ অশুভ দ্বন্দ্বটাকে তারা কিভাবে নিরসন করে, এটাই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই পর্বের গল্প। সুতরাং মানুষই একটা ল্যাবরেটরিতে রেখে গেছেন। সেই ল্যাবরেটরির মধ্যে তিনি এই অনুষঙ্গগুলোকে বারবার নিয়ে আসছেন। কিংবা ধরুন তার ওই টিকটিকি গল্প, এই গল্পটা পরিচয় পত্রিকায় বেরিয়েছিল, পরিচয় 30s পরিচয়, তখনও পরিচয় সুধীন দত্ত এডিট করছেন। এই পরিচয় পত্রিকায় টিকটিকি বলে একটি গল্প, মানে কোথা থেকে যে কোথায় কি হচ্ছে মানুষের গহন মনের মধ্যে, কিভাবে যে যৌন শক্তির কাজ করে, কিভাবে সেই যৌন শক্তির কাজ আমাদের সম্পর্কগুলোকে অস্বীকার করে। এ মানিকের গল্প ছাড়া সে সময় আমার আরেকটি গল্প সে সব খুব ভালো লাগে, এখনও মনে পড়ে, প্রেমেনবাবুর তেলেরে পোতা আবিষ্কার। এই আনকনশাস মাইন্ডের যে খেলাটা কি অসাধারণ তিনি দেখিয়েছেন। কিন্তু তার আগে মানিকবাবু কিন্তু এই সমস্ত গল্পের মধ্য দিয়ে এই খেলাগুলো তিনি দেখাচ্ছেন যে মানুষ কোথায় কি হতে পারে, কত। কিংবা আপনারা সরীসৃপের গল্পগুলো আপনারা দেখুন না, সরীসৃপ যেখানে লাস্ট একটা লাইন, মানে কত বড় লেখক, সমস্ত গল্পটা দেখাচ্ছে যে মানে প্রতিহিংসা নেয়ার জন্য আমাদের তারকেশ্বরের যে প্রসাদ, তার প্রসাদের মধ্যে কলেরার বীজ মিশিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছে, খাওয়াচ্ছে। কাকে খাওয়াচ্ছে? খুব সম্ভব বোনের হাজব্যান্ডকে খাওয়াচ্ছে। তার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক দেখিয়ে তাকে খাইয়ে দেওয়া হলো। তো লাস্টে গল্পটা করতে করতে লাস্ট লাইনটা কি, এই একটা দেখাচ্ছে যে এরপর এই সময় একটা আকাশের উপর দিয়ে অ্যারোপ্লেন উড়িয়া চলিয়ে গেল, যাইতে যাইতে সুন্দরবন ক্রস করিয়া চলিয়ে গেল, যেখানে বনের পশুরা আশ্রয় লইয়াছে। যে হিউম্যান অ্যাক্টিভিটিসের সঙ্গে তার উদারতা, তার মঙ্গল কামনা ইত্যাদির সঙ্গে তার যে পশুত্বর যে যোগটা, এবং আজ তো আমার মনে হয় মানিকবাবুর ওই দিকের গল্পের সত্যকে আমি আজ সত্য মনে করি, আজকে আমি বিশ্বাস করি। আমরা বলি না ও যতই বলো সত্যের জয় হবে। আমার যেটা মনে হয় সত্য এবং অসত্য দুয়েরই সমান জোর আছে। মঙ্গল এবং অমঙ্গল, যারা মঙ্গল আনার চেষ্টা করে যে শক্তি, অমঙ্গল আনার সাথে ইকুয়ালি স্ট্রং, ওটা বললে হবে না। আমরা আবেগে, আমরা ওই নানা রকমের আমাদের সংস্কারে বসে আমরা বলে থাকি ও ছেড়ে দাও যা, আফটার অল সত্যের জয়। এটা হচ্ছে কিন্তু ভাববাদী কথাবার্তা। ইকুয়ালি আপনার সারা বিশ্বের অবস্থাটা দেখুন, কোথায় গাজা তো উড়িয়ে দেওয়া হয়েছে, কোথায় কে কী করতে পারছে, কে কী করতে পারছে? গাজা তো শেষ, গাজায় কিছু নাই। আমার এই যে এই আজকের এই যে পৃথিবী, আজকে তো আর বাইপোলার পৃথিবী নয়, এই যে পৃথিবীতে যারা ঘটছে, আপনি দেখবেন যে মানিকবাবুর সেই গল্পের মধ্যে মানিকবাবু এই কথাগুলো, এটা তো ট্রুথ, এটা তো অস্বীকার করে লাভ নেই। এই জায়গাটায় এই সত্য, আজকের দিনের পৃথিবীর এই সত্যটা কিন্তু মানিকবাবুর, তার আমি প্রথম দিক দ্বিতীয় দিকের কথা বলবো না, আমি বলছি যে মানিক বন্দ্যোপাধ্যায় এইখানেই সত্য যে আজ থেকে প্রায় 100 বছর আগে তিনি এই কথাগুলো বলে দিয়ে গেছিলেন। ভিখু 100 বছর আগে এসে তার ওই ইতিহাসের আগ থেকে যে তার অচৈতন্যের মধ্যে যে অন্ধকার বহন করছে, সেই আজও কিন্তু সারা পৃথিবীতে সেই অন্ধকার ট্রাম্প বহন করছে, সেই অন্ধকার পুটিন বহন করছে, সেই অন্ধকার সিও বহন করছে। এই কথাটা
না বুঝলে আমার মনে হয় এই সত্যটা মানিকের ছোট গল্পের মধ্যে আছে, মানিক সাহিত্যের মধ্যে আছে। মানিক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বড় মাপের লেখক, এটা ঠিকই। নানাভাবে তার একটা সময়তে একই সময় আপনারা ভাবতে পারেন একজন লেখক একই সময় জননী, দিবারাত্রি কাব্য, পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি লিখছেন। সেই চাপ, তার এপিলেপসি, ইনকিউরেবল এপিলেপসি, সেইটাকে বহন করে নেওয়ার জন্য তাকে নানা পথ গ্রহণ করতে হয়েছে। আমরা বাইরে থেকে আমরা বলে থাকি যে মানিকবাবু আর অত্যন্ত মদ্যপ ছিলেন না। আপনারা যদি তার ডায়েরি বা তার লেখা ইত্যাদি পড়তে, প্রতুল গুপ্তকে একটা চিঠি দিয়েছিলেন, ও প্রতুল না, তার বাবা অতুল গুপ্তকে, যে আমাকে আপনারা মদ্যপ মনে করবেন না, আমি মদ্যপ সাহিত্যিক নই। এই যে প্রতিনিয়ত আমাকে ওই এপিলেপসির আক্রমণ যখন হয়, তার হাত থেকে বাঁচবার জন্য আমাকে ওটা নিতে হয়। সেই দীর্ঘ চিঠিটা আপনারা দেখবেন, অতুল গুপ্তকে লেখা চিঠি। তো আমি যা মনে করি যে আজকের দিনের লেখকরা যারা লিখছেন, তাদের এই ট্র্যাডিশন, আমাদের যে বাংলা গল্পের, তো বাংলা গল্পের নানা বৈচিত্র্যময়, তো এই ট্র্যাডিশনও আছে। এটাকে বর্তমান পৃথিবীতে, বর্তমান সময়তে যখন কোনো বাইনারি নাই, একটা সময় তো ভেবেছিলাম যে সমাজ বদলালেই আমাদের মানুষের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, তাই তো আমরা একটা সময় ভেবেছিলাম যখন, কিন্তু না, তা হয় না। এই যে হয় না, এই সত্যটা মানিক সাহিত্যের মধ্য থেকে, মানিকবাবুর ছোট গল্পের মধ্য দিয়ে, বিশেষ করে ওই প্রাগৈতিহাসিক, বিশেষ করে মিহি ও মোটা কাহিনী, বিশেষ করে সরীসৃপ, এইগুলো, এবং শেষের দিকে উত্তরকালের গল্প সংগ্রহ, যেখানে তিনি ছোট বকুলপুরের যাত্রীর মতো গল্প লিখছেন। ছোট বকুলপুরে, এই জন্য তাকে বিতর্কে জড়াতে হয়েছে, তাকে সবসময় জড়াতে হয়েছিল। তার সঙ্গে বিতর্ক হয়েছিল যে কোথাও একটা কিছু ঘটলে লেখককে সেখানে যেতে হবে, যেতে না গেলে হবে না, ও তাকে হুইপ জারি করা হয়েছিল। সুকান্ত দুটি উদাহরণ দিয়েছে, আমি তাতে যাচ্ছি না, গোপাল হালদার এবং দুর্যোধী প্রসাদ মুখোপাধ্যায়ের যে কথা, যে তার লেখাপড়া কম। ওই চিঠিটা আমিও জানি, ওই সোমেনচন্দ্রর ওই চিঠি। না, আমার কথা, প্রশ্নটা হচ্ছে একজনের লেখাপড়া কম কি, সে তো এরপরে সুকান্ত নিজেই এডিট করেছে মানিকবাবুর, তার যে পড়ার যে রেঞ্জ, কজন লোক ক্যাপিটাল পড়েছে ভাই, কেউ বলতে পারে না আমার দরকার নাই। আরে বাবা, জ্ঞানের দরকারের প্রশ্ন আসে না। জ্ঞান গ্রহণ করা একটা নেশা। আমি কি লিখলাম না লিখলাম পরের কথা, আমি সেই মানিকবাবু সে জ্ঞানটা নিয়েছেন, কোনো ক্যাপিটাল পর্যন্ত তিনি পড়ছেন, সেটা যে আমি সাহিত্যই খুব এমন কথা না, জ্ঞান নেয়ার যে এটা। তো আমাদেরও তাই। আজকের এতে আরও একটা জিনিস মনে পড়ে, চারিদিকে দেখবেন জ্ঞানেরকে ছোট করার একটা নানা প্রসেস চলছে। আজ কিন্তু আমাদের লেখকদের, চিন্তকদের খুব বেশি করে জানা এবং পড়ার দরকার হয়ে পড়ছে। ফলে আজকের মানিকবাবু যখন ক্যাপিটাল পড়ছেন, মানিকবাবু যখন এই বইগুলো পড়ছেন, আপনারা দেখবেন ও একটা ওর প্রবন্ধদের লিস্ট দেওয়া আছে কী কী পড়েছে। এটা আজকাল আমাদের তো কৌতূহল। শরৎচন্দ্রের লাইব্রেরি থেকে যে বই পাওয়া গেছে, আমরা যখন পড়ছি, বা এই পড়ছেন, বিভূতিবাবু কী বই পড়ছেন, তার যে তালিকাটা আমাদের কৌতূহলের দেব, কত বিচিত্র বিষয় নিয়ে যে একটা সাহিত্যিক পড়াশোনা করেন, তার মন তৈরি করেন। মানিকবাবুর ক্ষেত্রেও দেখবেন যে কত বিচিত্র বিষয় তিনি পড়াশোনা করছেন। বিজ্ঞানের মানুষ বিজ্ঞান ছাড়াও এইসব পড়াশোনা করছেন এবং তার প্রয়োগ করছেন। তো আজকের এই অ্যান্টানিম এবং গল্প বিশ্ব, তারা যে মানিক বন্দ্যোপাধ্যায়ের আলোচনার আয়োজন করেছেন, আমি আন্তরিকভাবে খুশি হয়েছি। কেননা বাংলা সাহিত্যে এত বিচিত্র ধারার লেখক এসছেন, ফলে এই প্রজন্মের লেখকদের অন্তত তার খোঁজ রাখাটা দরকার। কত বিচিত্র, কত ভালো লেখা, হ্যাঁ, কত গভীর লেখা, এও লেখা যায়,
জীবনকে তারা কিভাবে দেখতে চেয়েছেন। তো আজকের আমি এইটুকু বলবো, মানিকের উপন্যাস, হ্যাঁ আমি সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়কে দেখেই এসেছিলাম এবং আমার লেখার মধ্যেও মানিকের গন্ধ বেরোতো, তাতে আমি আত্মতৃপ্তি বোধ করতাম। যখন একজন পণ্ডিত মানুষ আমাকে সাবধান করে দিলেন যে বাপু, তোমার লেখা থেকে মানিকের গন্ধ পেতে তুমি যদি খুশি হও তাহলে আমি তোমার লেখা পড়বো কেন, আমি তো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাই পড়বো। সেই থেকেই আমি আমার নিজের পথ করলাম, কিন্তু করলেও আমি জানি যে একটা মহাসত্যর একটা ব্যাপার আছে। মাঝে মাঝেই আমার এটা কোনো প্রচারের কথা নয়, ওই সময়তে মানিকে প্রায় 306টা গল্প বলছে, 250 থেকে প্রায় 350 গল্প আমার নিজেরই পড়া এবং তার উপন্যাসগুলো প্রায় সবই পড়া চেষ্টা করি। তার মানে এই নয়, এটা আমি পড়েছি যেহেতু আমার একটা ঋণ আছে তার প্রতি। আর শুধু তাই নয়, এই কথাই এটা বলতে চাচ্ছি যে বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন লেখক এসছিলেন এবং বাংলা গল্প আজকের গর্ববোধ করে যে তার স্পেকট্রামটা কত বড়। শুধু 7টা বর্ণ নিয়ে স্পেকট্রাম নয়, তার স্পেকট্রামের মধ্যে শত শত কালার ঢুকে, রং ঢুকে আছে। তো অ্যান্টনিমকে বলবো তারা এই সমস্ত রং নিয়ে টোটাল স্পেকট্রামটা ধরার চেষ্টা করুন। আমার মনে হয় নতুন প্রজন্মের লেখকরা উপকৃত হবে। নমস্কার। সাধনদাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। এটি চমৎকার আলোচনা করলেন এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বায়িত গল্পের সঙ্গে আজকের সমাজ বাস্তবতা, সমাজ রাজনৈতিক প্রেক্ষাপটের একটা চমৎকার দিশা তুলে ধরলেন। সুকান্তদার একটা সংযোজন আছে, ছোট্ট সংযোজন। এখন সুকান্তদাকে আমি আবারও ডাকছি। যেহেতু গল্প বিশ্ব, গল্পকে কেন্দ্র করি এবং অনেকেই তরুণ লেখকরাও আছেন, তন্নি আছেন, অয়ন আছেন, শেখরদা আছেন, আরও অনেকেই লেখেন। আমি একটা ইন্টারেস্টিং এটা পড়ে শোনাই, এটা কোথাও বেরোয়নি, আমি দিইনি। তার আগে বলি, ওই শৈলজশীলা তো একটা কঠিন দারুণ গল্প। এক বিখ্যাত অভিনেত্রী আমাদের বাংলা ছবির, সে এসেছিলেন, তাকে বিনীতভাবে না করতে হয়েছিল। ভাবা যায় না, দেশেই করা সম্ভব নয়, ওটা ইউরোপে করতে হবে ওই গল্পের ওপর ছবি। পাঠক, যাই হোক, এটা প্রসঙ্গ। আমি বলি একটা গল্পের তো নিয়ে তো বলছি, একটা মানে দুঃশাসনীয় গল্পটা বললেন। 1352 1945 জনযুদ্ধ পত্রিকায় একটা চিঠি বেরিয়েছিল। চিঠিটা পড়ে শোনাই। কাপড়ের অভাবে লজ্জাও গেল, এই নিয়ে হেডিং। মহাশয়, আমাদের ইউনিয়নে প্রায় 14,000 লোক কাপড় রেশনভুক্ত হয়েছে আজ প্রায় 9 মাস। বাজারে কাপড় পাওয়া যায় না। সিভিল সাপ্লাই আমাদের এ যাবৎকাল যে কাপড় দিয়েছে তাতে প্রত্যেক লোকে পেয়েছে মাত্র 1.5 গজ মতো। যে কাপড় আমাদের সরবরাহ করা হচ্ছে তা সাধারণের পরার যোগ্য নয়। এ মাসে যে কাপড় এসেছে তার 80% 5 হাত হতে 8 হাতি শাড়ি। এতে একজনের লজ্জা নিবারণও হয় না, শীত কাপড়ের কাজও হয় না। কাপড়ের অভাব কী প্রকার ভীষণ হয়েছে তা নিচের ঘটনা হতে বুঝতে পারবেন। চিঠিরই অংশ। গত 13ই অগ্রহায়ণ এই ইউনিয়নের চাপড়ি গ্রামের গ্রাম্য ফুড কমিটির কাপড় ভাগের সভা হচ্ছিল। সভায় গ্রামের আরও অনেক ভদ্রলোক ছিলেন। সবাই এসেছেন 2-1খানা কাপড় পাবার আশায়। সভায় এলো 7 ছেঁড়া 5 হাতি নেংটি পড়া করিমউদ্দিন। বাড়ি তার ওই গ্রামেই। সে একজন মজুর, জমাজমি নেই তার। বাড়িতে তার স্ত্রী প্রায় উলঙ্গ। সে একখানা 10 হাতি শাড়ি চায়। কমিটি বলে, কোথায় পাবো? করিমউদ্দিনের মনে এলো তার উলঙ্গ প্রায় স্ত্রীর কথা। সে বলে, মেয়ে লোকের শরম যদি না থাকলো তবে আমাদেরই বা শরম কি? এই বলে সে সভার মধ্যে তার ছেঁড়া কাপড়খানা ছুঁড়ে ফেলে দিল সভ্যদের কাছে।
এবার লেখক বলছেন, মানে চিঠির লেখক, করিমউদ্দিন লজ্জা নিবারণ করতে পারল না, তাই লজ্জা ত্যাগ করল। আর আমরা তারই মতো 14,000 আছি এই ইউনিয়নে, আমরা কি করব? আমাদের অবস্থা কি তাঁরই মতো হবে? ইতি বৈদ্যনাথ কর, গ্রাম চাপড়ি, দৈবজ্ঞহাটি, জেলা খুলনা। এবার বলি, এইটা তো বস্ত্র সংকটের গল্প। তার কয়েক মাসের মধ্যে মানিকমহোদয় লিখলেন ওই দুঃশাসনীয় গল্পটা। আমি শেষটুকুন পড়ে দিই, গল্পটা যারা পড়েছেন তারা ধরতে পারবেন। আমি শেষ কয়েকটা লাইন। দাওয়ার গাঢ় অন্ধকার থেকে ক্ষীণ চাঁদের আলোয় উঠানের আবছা অন্ধকারে নেমে রাবেয়া একটু দাঁড়ায়। তারপর রানোয়ারকে অবাক করে গায়ে জড়ানো চটটা খুলে ছুঁড়ে দেয় উঠোনের কোণে। ঘৃণা লাগে বড়, গা কুটকুট করছে। আনোয়ারের একটু ধাঁধা লাগে, একটু ভয় করে। ফের নিয়ে নি ঘর থেকে ভরা কলসি এনে রাবেয়া মাথায় উপর করে ঢেলে দেয়। গায়ের ছেঁড়া ধুতিটা খুলে চিপে নিয়ে চুল ঝেড়ে গা মোছে। পানি ঢেলে দিলি সব? ফের আনবো। আনোয়ারকে খাইয়ে নিজে খেয়ে শানকি আর কলসি নিয়ে রাবেয়া ঘাটে গেল, আর ফিরল না। কাপড় যে দিতে পারে না এমন মরদের পাশে আর শোবে না বলে রাবেয়া একটা বস্তায় কতগুলি ইঁট পাথর আর ভরে মাথাটা ভেতরে ঢুকিয়ে গলায় বস্তার মুখটা দড়ি দিয়ে এঁটে বেঁধে পুকুরের জলে নিচে পাঁকে গিয়ে শুয়ে রইল। এই পরিপ্রেক্ষিতে গল্পটা এই অসামান্য সংযোজনের জন্য সুকান্তবাবুকে আবারও কৃতজ্ঞতা। মানে নিউজ পেপার লিটারেচার বলে একটা শব্দ আছে, মানে কীভাবে গল্প উঠে আছে, কিভাবে সাহিত্য তৈরি হয় আমাদের চারপাশের ঘটনা থেকে, খবরের কাগজে রিপোর্টিং থেকে, তার একটি উজ্জ্বল উদাহরণ। এবং এই চিঠিটা প্রকাশের কিছুদিন পরেই এইমাত্র শুনলাম দুঃশাসনীয় সেই গল্পটি লেখা হয়েছিল। অ্যান্টনিম কাউন্সিল অফ গ্লোবাল অ্যাটম লিটারেচার তার অনেকগুলো শাখা, অনেকগুলো কাজ করে। তার মধ্যে একটি গল্প বিশ্ব, বাংলা গল্পের বিশ্বায়ন, যারা মূলত বাংলা আখ্যান নিয়ে, বাংলা কথা সাহিত্য নিয়ে আমরা কাজ করি। আমাদের আগামী অধিবেশন এইখানে সেপ্টেম্বরের 6 তারিখ বিকেল 5টা বা 5:30টায়। সেদিন আলোচনার কেন্দ্রে থাকবেন বিমল কর। আপনাদের সকলকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আজকে যারা অনুষ্ঠানে আসতে পারলেন না, মিস করলেন, আজকে আমাদের সম্প্রচার সহযোগিতায় আছেন ভাষা ও ভবিষ্যৎ ইউটিউব চ্যানেল। তারা আজকের পুরো অনুষ্ঠানটাকে রেকর্ড করছেন এবং ভবিষ্যতে তাদের ইউটিউব চ্যানেলে থাকবে। এবং আপনাদের আবারও যদি এই দুটো অসামান্য আলোচনা শোনার ইচ্ছে করে সেখান থেকে শুনতে পারবেন। গল্প বিশ্বর পক্ষ থেকে, অ্যান্টনিমের পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা। এবং আবারও বলছি, আমাদের এই শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মানের যে প্রক্রিয়া ভেতর দিয়ে আমরা চলছি, সেই প্রক্রিয়ায় আপনারা সরাসরি অংশগ্রহণ করুন, যুক্ত হন। আপনাদের প্রিয় লেখকের লেখা পাঠান। পড়তে গিয়ে যদি কোনো গল্প স্ট্রাইকিং মনে হয় আমাদের খবর দিন। সকলে ভালো থাকবেন। আমাদের আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে আপনাদের সকলের সঙ্গে। শুভরাত্রি। আজকে এই পর্যন্ত।